আজকে এই পর্যন্ত আমি বলছি, ঠিক আছে, এই পর্যন্ত আমি বলছি। এখন চলে আসো আমাদের এই সংখ্যাগুলো আমি একটু লিখে লিখে পড়ে, তাহলে তোমাদের মনে থাকবে, নোট করতে ইজি হবে। ঠিক আছে, নোট করতে খুবই ইজি হবে। চলো, এখন আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, যে এই যে আমরা আরবিসির কথাগুলা বলতেছি এতক্ষণ ধরে, লোহিত রক্তকণিকার কথাগুলা গত ক্লাসে বলছি, এখানে কিছু সংখ্যা আছে, যে এই সংখ্যাগুলা কিছু 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 প্রাণীর ক্ষেত্রে বা মানুষের বিভিন্ন বয়সে এই সংখ্যাগুলো হচ্ছে যে একটু বিভিন্ন রকম থাকে, একটু ব্যতিক্রম থাকে। ঠিক আছে, একটু ব্যতিক্রম থাকে। যেমন চিন্তা করো যে ভ্রূণ দেহ, ঠিক আছে, ভ্রূণ দেহ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভ্রূণ দেহ জিনিসটা কি? ঠিক আছে, ভ্রূণ দেহ জিনিসটা কি? ওকে, এটা একটু লেখো, জিনিসটা কি এটা একটু লিখে ফেলো। ধরো নরমালি এটা একটা শুক্রাণু, ঠিক আছে, এটা একটা শুক্রাণু, এটা হচ্ছে নরমালি এটা একটা শুক্রাণু, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিম্বাণু, ঠিক আছে, এই শুক্রাণু এবং হচ্ছে এই ডিম্বাণু, এই দুইটা যখন মিলিত হবে, যখন মানুষ প্রজনন করে, যখন মানুষ প্রজনন করে তখন মায়ের দেহে, ঠিক আছে, তখন মায়ের দেহে, হ্যাঁ, মেঘকন্যা রিকেপ করবো, একটা কথাই বলছি, যে আমাদের বইতে লেখা আছে যে উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে, এবং এটা সন্দেহের জন্ম দেয়, এটা কি আদৌ থাকে কিনা। আজমল সাহেব হচ্ছে নিশ্চিত না, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বর্তমানে রিসেন্টলি যে গবেষণাগুলো হয়েছে, সে গবেষণা করে দেখা গেছে যে উটের লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, উটের লোহিত রক্তকণিকাও নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, নর্মালি যখন একটা আরবিসি তৈরি হয়, একদম প্রাথমিক অবস্থায় যখন একটা আরবিসি তৈরি হয়, তখন এদের ভিতরে নিউক্লিয়াস থাকে, এটা মনে রাখো। যখন প্রথম একদম ফার্স্ট দিন তৈরি হলো, প্রথম দিন তৈরি হলো, তখন তার ভিতরে নিউক্লিয়াস থাকবে। আস্তে আস্তে যখন দিন মানে সময় পার হবে, তখন নিউক্লিয়াসটা বের হয়ে যাবে, এবং যখন তার আরেকটু বয়স হবে, পরিণত অবস্থায় সে পৌঁছাবে, ঠিক আছে, তখন হচ্ছে এই আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকবে না। মানে জন্মের সময় নিউক্লিয়াস থাকে সোজা কথা, এবং এর পরের দিন থেকে পরের দিন বা দু একদিন বা হচ্ছে এই টাইম রেঞ্জের ভিতরে তোমার হচ্ছে এদের নিউক্লিয়াসটা তোমার হচ্ছে যে চলে যায়। মানে জন্মের সময় নিউক্লিয়াস থাকে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার হচ্ছে চলে যায়, এবং পরিণত অবস্থায় এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন হয়। ঠিক আছে, এতটুকু মনে রাখো, এতটুকু মনে রাখলে হয়েছে, নিউক্লিয়াস বিহীন হয়। ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন হয়, এতটুকুই আমি বলছি। যে আমাদের বইতে আমাদের বইতে হচ্ছে বলছে যে উটের ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে, এটা অনেকে সন্দেহের জন্ম দিছে। ঠিক আছে, তো মেন পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে যে উটের নিউক্লিয়াসের ক্ষেত্রেও তোমার কি থাক উটের উটের আরবিসির ক্ষেত্রেও তোমার কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। ওকে, ওকে। তো এখানে মেন 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 যে কথাটা আমি তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা আরবিসি যখন হচ্ছে ইনমেচিওর অবস্থায় থাকে, একটা আরবিসি একটা আরবিসি যখন হচ্ছে ইনমেচিওর অবস্থায় থাকে, মানে প্রথমে তৈরি হলো ইনমেচিওর অবস্থা, তখন তার ভিতরে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে। বাট কমপ্লিটলি আরবিসিটা যখন একদম পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে, পূর্ণাঙ্গ অবস্থায় তৈরি হবে, ধর প্রথমে তৈরি হলো একটা আরবিসি, প্রথমে একটা আরবিসি তৈরি হলো, যেটা হচ্ছে ব্লাস্ট, আমি একটু পরে বলবো, ব্যাখ্যা করবো। প্রথমে একটা আরবিসি তৈরি হলো, এটা ইনিশিয়াল স্টেজ বা প্রাথমিক অবস্থায়, তার ভিতরে নিউক্লিয়াস থাকবে, কিন্তু এই আরবিসিটা কিন্তু আমার একদম ফাইনাল আরবিসি না। এই আরবিসি কিন্তু সেই আরবিসি না যেটা হচ্ছে আমার ব্লাডে সার্কুলেট করতেছে। প্রাথমিক অবস্থায় আমাদের বোন মেরো বা অস্থির মধ্যে থেকে ধরো একটা প্রাথমিক অবস্থায় একটা আরবিসি তৈরি হলো, এই আরবিসিটা বিভিন্ন দশা অতিক্রম করে পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাবে, পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাবে। ঠিক আছে, সেই পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছানোর পর সে হচ্ছে রক্তে যাবে, তাহলে ওই পূর্ণাঙ্গ অবস্থায় গিয়ে তার কিন্তু কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। এতটুকু মনে রাখো, যে প্রাথমিক অবস্থায় আরবিসি, একটা প্রাথমিক আরবিসি তৈরি হলো, সেখানে নিউক্লিয়াস আছে, বাট এই প্রাথমিক আরবিসিটা কিন্তু ডাইরেক্ট তোমার রক্তে গিয়ে মিশতেছে না। রক্তে মিশার আগে তাকে আরো পদ্ধতির মাঝখান দিয়ে যাইতে হয়, এবং ফাইনাল যে পদ্ধতি, যে ম্যাচুরেশনটা হয়, যে ফাইনালি যে সে ম্যাচিউরড হয় বা পূর্ণাঙ্গ হয়, তখন গিয়ে তার নিউক্লিয়াসটা বাইরে বের হয়ে যায়। তখন তার সে যখন রক্তে যায়, তখন তার মাঝখানে কি থাকবে না, কোনো নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, কোনো কি থাকবে না, কোনো নিউক্লিয়াস থাকবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার বলি, একটা কথা অনেকবার ধরে বলতেছি, যে প্রাথমিক অবস্থায় যখন একটা আরবিসি তৈরি হইতেছে, ঠিক আছে, খেয়াল করে দেখো, আরবিসির যখন পরিপক্ক হয় বা পূর্ণাঙ্গ হয়, তখন অনেকগুলো ধাপ আছে। ঠিক আছে, ধরো প্রাথমিক অবস্থায় একটা আরবিসি তৈরি হয়েছে এখানে, ঠিক আছে, আরবিসি প্রাথমিক অবস্থায় একটা আরবিসি তৈরি হয়েছে, আমি একটু পরে এটা ব্যাখ্যা করব। প্রাথমিক অবস্থায় একটা আরবিসি তৈরি হয়েছে, তো এটার ভিতরে তোমার ধরো নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে।
দেন এই আরবিসিটা তোমারটা কোথায় আছে, নর্মালি তোমার আমাদের বোন মেরুতে আছে, ঠিক আছে, লোহিত অস্থিমজ্জা বোন মেরুতে আছে, ঠিক আছে, অস্থিমজ্জাতে আছে। কারণ এই আরবিসিটা অনেকগুলো স্টেপ অতিক্রম করবে, এরপর অনেকগুলা স্টেপ বা অনেকগুলা দশা অতিক্রম করে যখন ফাইনাল অবস্থায় যাবে, যখন একদম পূর্ণাঙ্গ অবস্থায় যাবে, তখন এই যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা আর থাকবে না, ঠিক আছে, এই অবস্থায় নিউক্লিয়াসটা আর থাকবে না। এটা হচ্ছে তোমার ধরো পূর্ণাঙ্গ অবস্থা, ধরো সাপোজ মনে করো তুমি এটা পূর্ণাঙ্গ অবস্থা, এই অবস্থায় তার কিন্তু নিউক্লিয়াসটা থাকবে না, ঠিক আছে। এবং এটা হচ্ছে আরবিসির কি অবস্থা, এটা হচ্ছে এই অবস্থাটা হচ্ছে আরবিসির পূর্ণাঙ্গ অবস্থা, ঠিক আছে, পরিণত অবস্থা। তাহলে এই পরিণত অবস্থায় তার কিন্তু কি থাকবে না, কোনো নিউক্লিয়াস থাকবে না, এবং এটা হচ্ছে তোমার রক্তে ঘোরাফেরা করবে, ঠিক আছে, রক্তে ঘোরাফেরা করবে। এই কথাটাই বললাম, ঠিক আছে, এই কথাটাই বললাম। এই কথাটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছো কিনা? হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো এখন খেয়াল করো, এই জায়গায় আমি কি বলছি, একটা কথাই বলছি, আবার একটু বলি, তারপর হচ্ছে আমরা শুরু করবো আমাদের পড়া। তো আরবিসিটা আমরা জানি যে আমাদের অস্থিমজ্জা তৈরি হইতেছে, অস্থিমজ্জা তৈরি হইতেছে, আমরা পড়ছি। তো অস্থিমজ্জা যখন প্রাথমিক অবস্থা মানে প্রথম ধরো এটা তৈরি হলো সবার প্রথমে, তখন এর ভিতরে নিউক্লিয়াস আছে। তো এই আরবিসিটা আস্তে আস্তে ম্যাচিউর হয়, আস্তে আস্তে বিভিন্ন দশা অতিক্রম করে, বিভিন্ন দশা অতিক্রম করে ম্যাচিউর বা হচ্ছে পরিণত হয়। এই অবস্থায়, এই নিউক্লিয়াস যুক্ত অবস্থায় সে কিন্তু রক্তে গিয়ে মিশে যায় না, সে আরো পূর্ণাঙ্গ হয়, ঠিক আছে, আরো পূর্ণাঙ্গ হয়, অনেকগুলো দশা অতিক্রম করে অনেকগুলো পূর্ণাঙ্গ হয়। এই অবস্থায় যায় যখন তার মাঝখানে কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে এখানে নিউক্লিয়াস ছিল, এই জায়গায় নিউক্লিয়াস নাই। তো এই অবস্থাটা হচ্ছে আরবিসির পূর্ণাঙ্গ অবস্থা বা আরবিসির পরিণত অবস্থা। এই অবস্থায় সে হচ্ছে রক্তে যাবে, এই অবস্থায় সে রক্তে যাবে, বুঝছো? আরেকটা ইনফরমেশন হচ্ছে উটের লোহিত রক্তকণিকায় বিজ্ঞানীরা আগে মনে করতো যে নিউক্লিয়াস হয়তোবা থাকে, কিন্তু বর্তমানে অনেক গবেষণা করে দেখা গেছে যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। ক্লিয়ার কিনা, এটাই আমি বলতেছিলাম দেখুন। ওকে, এই একটা মাত্র কথা তোমাদেরকে বোঝাচ্ছিলাম, এটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছো কিনা একটু বলো, এরপর আমি আজকের পড়াটা শুরু করব, ঠিক আছে? এই কথাটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছো কিনা আমাকে একটু বলো, তারপর হচ্ছে আমরা আজকের পড়া শুরু করব। ওকে, ক্লিয়ার কিনা, এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু এটা বলো, যে প্রাথমিক অবস্থায় তার নিউক্লিয়াস থাকে, যখন সে প্রথম তৈরি হয়, আস্তে আস্তে তার অনেকগুলো দশা আছে, অনেকগুলো দশা পার করে, অনেকগুলো দশা পালন করে পার করে সে যখন পূর্ণাঙ্গ অবস্থায় যায়, যখন সে রক্তে মিশে যাওয়ার অবস্থা তার হয়, রক্তে যাওয়ার অবস্থা যখন হয় এই অস্থিমজ্জা থেকে, তখন তার কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, তখন তার কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, ওকে, বুঝতে পারছে, আচ্ছা, সবাই বুঝতে পারছে, ওকে, এটাই বলতেছিলাম, এখন আমরা আমাদের পড়া শুরু করব। ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া নানজিবা প্রশ্ন করছে যে কেন নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, তো এটার একটা অনেকগুলা কারণ আছে, তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, আমাদের লোহিত রক্তকণিকায় কি থাকে, হিমোগ্লোবিন থাকে। তো আমাদের লোহিত রক্তকণিকায় যেহেতু হিমোগ্লোবিন থাকে, তো নর্মালি যদি নিউক্লিয়াস থাকতো, তুমি চিন্তা করো, আমাদের লোহিত রক্তকণিকা এখানে যদি বেশিরভাগ অংশ যদি নিউক্লিয়াস থাকতো, তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা কিসের জন্য ই করতে পারতাম না, নিউক্লিয়াস থাকতো, তাহলে এই জায়গায় কিন্তু আমরা বেশি পরিমাণ হিমোগ্লোবিন স্টোর করতে পারতাম না। লোহিত রক্তকণিকায় তুমি চিন্তা করো অনেক বেশি পরিমাণে নিউক্লিয়াস আছে, তার মানে এই জায়গায় আমার হিমোগ্লোবিন রাখার জায়গা নাই। বাট আমরা জানি যে লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই হিমোগ্লোবিনটা হচ্ছে অক্সিজেন পরিবহন করে, এই হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে। তো এই হিমোগ্লোবিনটা আমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমি নিউক্লিয়াস দিই এই জায়গায়, তাহলে কিন্তু আমি হিমোগ্লোবিন দেওয়ার জন্য পূর্ণাঙ্গ জায়গা পাবো না বা পরিপূর্ণ জায়গা পাবো না। তাহলে এটা একটা কজ, যে কারণে হচ্ছে তোমার এই জায়গায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকলে আমি হিমোগ্লোবিন রাখার জায়গা পাবো না, আমার হিমোগ্লোবিন রাখার জন্য বেশি পরিমাণ স্পেস দরকার। বুঝছো নানজিবা, বুঝতে পারছো কেন এখানে নিউক্লিয়াস থাকে না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা ওকে। এবং আরেকটা কারণ হচ্ছে কেন আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, এর ভিতরে আরেকটা কারণ হচ্ছে আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম, যে গত ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে বাইকনকেভ শেপ, ঠিক আছে, দ্বি অবতল শেপ। এবং দ্বি অবতল শেপ থাকার কারণে তোমার এই আরবিসিটা তোমার হচ্ছে যে এই যে অক্সিজেন পরিবহন, ঠিক আছে, এই কাজটা খুব ভালোভাবে করতে পারে, ঠিক আছে, খুব ভালোভাবে করতে পারে। এক তো হচ্ছে এর ভিতরে হিমোগ্লোবিন রাখতে হবে, এজন্য আমরা নিউক্লিয়াস নাই। আরেক হচ্ছে এটা দ্বি অবতল আকৃতি, এবং এই দ্বি অবতল আকৃতি কেন, কারণ হচ্ছে যে যাতে খুব ভালো অক্সিজেন পরিবহন করতে পারে, ঠিক আছে। এই বিভিন্ন কারণে হচ্ছে তোমার এই জায়গায় কি থাকে না, নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না। এবং নিউক্লিয়াস না থাকার কারণে কিন্তু এটা বাইকনকেভ শেপ হয় বা হচ্ছে দ্বি অবতল শেপ হয়। নিউক্লিয়াস থাকে না দেখে হচ্ছে এটাকে আমরা দ্বি অবতল শেপ বা হচ্ছে বাইকনকেভ শেপ বলতে পারি। এবং এই শেপ থাকার কারণে আমার অক্সিজেন পরিবহনটা খুব ইজি হয়। বুঝতে পারছো নানজিবা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে আমাদের আজকের পড়াটা শুরু করব। মোটামুটি এই পর্যন্তই প্রথম মানে প্রিলিমিনারি কিছু কথা ছিল। এবার চলো আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। ওকে ওকে, ঠিক আছে। লাইভ কমেন্টটা আমি একটু দেখতেছি। ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে, চলো। তো প্রাথমিক অবস্থায় তুমি চিন্তা করো একটা শুক্রাণু এবং হচ্ছে একটা ডিম্বাণু, ঠিক আছে, এই দুইটা যখন মিলিত হয়, একটা শুক্রাণু এবং হচ্ছে একটা ডিম্বাণু, এই দুইটা যখন মিলিত হয় তখন এরকম একটা কোষ তৈরি হয়, ঠিক আছে, এরকম একটা কোষ তৈরি হয় যেটাকে আমরা বলি হচ্ছে জাইগোট, ঠিক আছে, জাইগোট তৈরি হয়। ওকে, দেন এই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় আস্তে আস্তে মায়ের পেটে বাচ্চাটা একটু বড় হয়। এই জাইগোটটা বিভাজিত হইতে হইতে একটা সময় মায়ের পেটে তো বড় হয়, এরপর বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় বা বাচ্চাটা যখন ডেলিভারি হয়, পৃথিবীতে আসে, তখনও সে কিন্তু অনেক বড় একটা মানুষে পরিণত হয়। ধরো আমাদের মতো একটা মানুষ। এটা কেন হয়েছে? কারণ এই জাইগোটটা এটার ভিতরে আস্তে আস্তে মাইটোসিস বিভাজন হয়েছে, এই জাইগোটটার ভিতরে আস্তে আস্তে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়েছে, ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হইতে হইতে এত বড় একটা দেহ তৈরি হয়েছে। ওকে, তো প্রাথমিক অবস্থায় একটা শুক্রাণু এবং হচ্ছে একটা ডিম্বাণু মিলিত হইলো এবং হচ্ছে জাইগোট তৈরি হয়েছে, ঠিক আছে, জাইগোট তৈরি হয়েছে। তো মায়ের পেটে এই জাইগোটটা ধরো তোমার এখন আছে, মায়ের পেটে আছে, ঠিক আছে, মায়ের পেটে আছে। তো এটা যখন মায়ের পেটে থাকবে এই জাইগোটটা, তখন মায়ের পেটে থাকা অবস্থায় 8 সপ্তাহ বয়স, ঠিক আছে, কত? 8 সপ্তাহ বয়স, মায়ের পেটে থাকা অবস্থায় 8 সপ্তাহ বয়স, ঠিক আছে, 8 সপ্তাহ বয়স, ঠিক আছে, 8 সপ্তাহ বয়স পর্যন্ত আমরা এই জাইগোটটা যেটা আস্তে আস্তে বড় হচ্ছে বা যার মাঝখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা ভূমিষ্ঠ হবে এবং এত বড় একটা মানুষ হবে, সেই 8 সপ্তাহ বয়স পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে ভ্রূণ,
ঠিক আছে। 8 সপ্তাহ বয়স পর্যন্ত আমরা এটাকে বলবো হচ্ছে ভ্রূণ বা হচ্ছে ইমব্রায়ো। 8 সপ্তাহ বয়স পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো, ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো। ওকে, দেন 8 সপ্তাহ পার হয়ে গেলে নবম সপ্তাহ থেকে ঠিক আছে, নবম সপ্তাহ থেকে পরবর্তীতে আমরা এটাকে ফিটাস ডাকি, ঠিক আছে। 8 সপ্তাহ ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো ডাকি, ঠিক আছে। আর নবম সপ্তাহ থেকে এটা নতুন নাম পায়, নবম সপ্তাহ থেকে এটা নতুন নাম পায়, এই নবম সপ্তাহ থেকে এটা নতুন নাম হচ্ছে ফিটাস, ঠিক আছে। নবম সপ্তাহে এটা নতুন নাম হচ্ছে ফিটাস, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বললাম আবার একটু রিক্যাপ করি, যে ভ্রূণ বলতে তাহলে তুমি কি বুঝবা? ভ্রূণ বলতে বুঝবা একটা শুক্রাণু আসতেছে, একটা ডিম্বাণু আসতেছে, মায়ের দেহে প্রজনন হচ্ছে, এরপর এই যে নিষেকটা হচ্ছে, এরা দুইজন একসাথে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন, ঠিক আছে। ফার্টিলাইজেশন বা হচ্ছে নিষেক। এই যে তারা দুইজন একসাথে মিলছে, এই যে তাদের একসাথে মিলন ঘটছে, নিষেক ঘটছে বা হচ্ছে ফার্টিলাইজেশন হয়েছে বা এদের যে নিষেক হয়েছে, ঠিক আছে। ফার্টিলাইজেশন হয়েছে বা এদের যে নিষেক হয়েছে, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়েছে, তারপর তৈরি হয়েছে হচ্ছে জাইগোট, ঠিক আছে। এই জাইগোটটা এখন মায়ের শরীরে বা হচ্ছে মায়ের দেহে তোমার হচ্ছে যে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে, বড় হচ্ছে। এর 8 সপ্তাহ বয়স পর্যন্ত মায়ের পেটে থাকা অবস্থায় 8 সপ্তাহ বয়স পর্যন্ত আমরা এটাকে বলি হচ্ছে ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো। 8 সপ্তাহ পার হয়ে নবম সপ্তাহে যখন যায়, নবম সপ্তাহ থেকে এর নতুন নাম দেই, এটাকে বলা হয় হচ্ছে ফিটাস, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিটাস। ওকে, তো এখন আমাদের পড়া হচ্ছে যে ভ্রূণ দেহে প্রতি কিউবিক মিলিমিটার, ঠিক আছে, ভ্রূণ দেহে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে কি পরিমাণ আরবিসি থাকে, ঠিক আছে, ভ্রূণ দেহে। তাহলে আমি বললাম মায়ের পেটে থাকা অবস্থায় 8 সপ্তাহ বয়স পর্যন্ত হচ্ছে ভ্রূণ, তাহলে ভ্রূণ অবস্থাতে আমার প্রতি কিউবিক মিলিমিটার, একটু খেয়াল করো, 1 মিলিমিটার কিউব, ঠিক আছে, 1 মিলিমিটার কিউব, কিউবিক মিলিমিটার, ঠিক আছে, কিউবিক মিলিমিটার বা হচ্ছে ঘন মিলিমিটার, ঠিক আছে। 1 মিলিমিটার কিউব এটাকে বাংলায় বলা হচ্ছে ঘন মিলিমিটার, ঠিক আছে, ঘন মিলিমিটার প্রতি ঘন মিলিমিটার এখানে কি পরিমাণ তোমার হচ্ছে কি থাকবে, ভ্রূণ দেহে কত লক্ষ থাকবে, পূর্ণাঙ্গ পুরুষ পূর্ণাঙ্গ মহিলা, আমরা এটা দেখবো। আর প্রতি ঘন মিলিমিটার, 1 ঘন মিলিমিটার যদি আমি হিসাব করি তাহলে কতটুকু হয়, 1 ঘন মিলিমিটার সমান হচ্ছে কত, 10⁻6 লিটার, ঠিক আছে। এটা একটু পাশাপাশি লিখে রাখতে পারো, 1 ঘন মিলিমিটার সমান হচ্ছে 10⁻6 লিটার, 1 ঘন মিলিমিটার, ঠিক আছে, 1 ঘন মিলিমিটার সমান হচ্ছে 10⁻6 লিটার, ঠিক আছে। তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে কি পরিমাণ আরবিসি থাকে, ঠিক আছে। ভ্রূণদেহ যখন হবে, ভ্রূণদেহ আমি একটু আগে বলছি, ভ্রূণদেহ কতটুকু সময়, ভ্রূণদেহ হচ্ছে নিষেকের পর থেকে 8 সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে 80 থেকে 90 লক্ষ, ঠিক আছে, 80 থেকে 90 লক্ষ ভ্রূণদেহ আমাদের থাকবে কতটুকু, 80 থেকে 90 লক্ষ, ঠিক আছে। শিশুর দেহে থাকবে কতটুকু, 60 থেকে 70 লক্ষ, শিশুর দেহে থাকবে হচ্ছে 60 থেকে 70 লক্ষ, আগে একটু লিখে হলো, শিশুর দেহে থাকবে হচ্ছে 60 থেকে 70 লক্ষ। পূর্ণবয়স্ক পুরুষে কত থাকবে, পূর্ণবয়স্ক পুরুষে থাকবে হচ্ছে 50 থেকে 54 লক্ষ, ঠিক আছে, 50 থেকে 54 লক্ষ থাকবে হচ্ছে, হ্যাঁ, 50 থেকে 54 লক্ষ থাকবে হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষে। আর পূর্ণবয়স্ক স্ত্রী দেহে থাকবে কতটুকু, 44 থেকে 49 লাখ পূর্ণবয়স্ক স্ত্রী দেহে থাকবে, হচ্ছে 44 থেকে 49 লক্ষ, ঠিক আছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, এটা একটু তোমাকে মুখস্থ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে, যে ভ্রূণ দেহে কত থাকে, শিশুর দেহে কত থাকে, এবং হচ্ছে বাচ্চার দেহে কত থাকে, এবং হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষে কত থাকে, ঠিক আছে, এবং প্রাপ্তবয়স্ক স্ত্রী দেহে কত থাকে, ঠিক আছে। এই সংখ্যাটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, হুম, ওকে, ওকে, আচ্ছা। এখন আমাদের প্রশ্ন এতটুকু আমরা লিখছি,
এতটুকু আমরা লিখে ফেলছি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখে ফেলছি এই বিষয়টা যে ভ্রূণ দেহে কতটুকু থাকে, 80 থেকে 90 লক্ষ, শিশুর দেহে 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষের 50 থেকে 54 লক্ষ, স্ত্রী দেহে হচ্ছে 44 থেকে 49 লক্ষ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভ্রূণ দেহ কেন বেশি বেশি পরিমাণে থাকে? কারণ ভ্রূণ দেহে বা এমব্রায়োতে এই জায়গায় তোমার হচ্ছে যে অক্সিজেনটা খুব বেশি পরিমাণে লাগে, মানে অক্সিজেন যে ডিমান্ডটা তৈরি হয় ভ্রূণ দেহে। ঠিক আছে, ভ্রূণ দেহে যে অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে, একটা বাচ্চার যখন ভ্রূণ অবস্থা মানে মায়ের পেটে যখন সে আছে, ঠিক আছে, মায়ের পেটে যখন সে আছে তার অক্সিজেন ডিমান্ড, তার মানে অক্সিজেনের চাহিদা, তার শরীরে কতটুকু অক্সিজেন লাগে সেটার পরিমাণটা হচ্ছে একটু বেশি। মানে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে ভ্রূণ অবস্থায়, মানে জন্মের 8 সপ্তাহ, তখন তার গ্রোথের জন্য, তার বৃদ্ধির জন্য আমাদের অক্সিজেনটা অনেক বেশি পরিমাণে লাগে। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে লাগে। এবং অনেকেই ধারণা করছে, ঠিক আছে, অনেকেই ধারণা করছে যে এটার পাশাপাশি, ঠিক আছে, এটার পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে মায়ের থেকে কিছু পরিমাণ আরবিসি বাচ্চার দেহে চলে যায়, মায়ের থেকে কিছু পরিমাণ আরবিসি বাচ্চার দেহে চলে যায়। এই জন্য ভ্রূণ অবস্থায় আমাদের লোহিত রক্তকণিকাটা বেশি থাকে। তাহলে অক্সিজেন ডিমান্ড বাড়লে কেন আরবিসি বেশি থাকবে? কারণ আরবিসিতে যে হিমোগ্লোবিনটা আছে এটাই তোমার হচ্ছে মেইনলি অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মায়ের দেহে থেকে আরবিসি বাচ্চার দেহে বা ভ্রূণে যেতে পারে, সেটা একটা কারণ। এবং আরেকটা কারণ হচ্ছে ভ্রূণ দেহে তোমার হচ্ছে যে অক্সিজেন ডিমান্ড বা অক্সিজেনের চাহিদা গ্রোথের জন্য বা বৃদ্ধির জন্য, ছোট বাচ্চাটার বৃদ্ধির জন্য অনেক বেশি, এই জন্য তাদের আরবিসিও বেশি থাকে। 80 থেকে 90 লক্ষ, শিশুর দেহে আর একটু বেশি থাকে, মানে এটা থেকে একটু কম বাট বেশি থাকে, 60 থেকে 70 লক্ষ। দেন পূর্ণবয়স্ক মানে হচ্ছে তার শিশুর দেহের ক্ষেত্রেও এখানে তুমি হিসাব করতে পারো, তার ক্ষেত্রেও তোমার অক্সিজেন ডিমান্ড বা অক্সিজেনের চাহিদাটা একটু বেশি পূর্ণবয়স্কদের ক্ষেত্রে। পূর্ণবয়স্ক পুরুষে থাকে হচ্ছে 50 থেকে 54 লক্ষ, আর মহিলাদের থাকে হচ্ছে 44 থেকে 49 লক্ষ। এখন পুরুষে একটু বেশি, মহিলাতে একটু কম, এটার কারণ কি? এটার অনেকগুলা কারণ আছে, যে পুরুষে কেন বেশি মহিলাতে কেন কম, অনেকগুলা কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে, ধরো একটা কারণ হচ্ছে হরমোন, অন্যতম একটা কারণ হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোন। এখন পুরুষের ক্ষেত্রে নরমালি কি হরমোন, কোন হরমোনটা থাকে? পুরুষের ক্ষেত্রে তোমার হচ্ছে যে টেস্টোস্টেরন নামে একটা হরমোন থাকে। পুরুষের ক্ষেত্রে তোমার থাকে হচ্ছে টেস্টোস্টেরন। এটা আমরা বাকি পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়বো, এগুলো টেস্টোস্টেরন মানব জীবনের ধারাবাহিকতায় পড়বো। টেস্টোস্টেরন নামক হরমোন থাকে। এবং ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে কি ইস্ট্রোজেন। ঠিক আছে, যেমন হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, ইস্ট্রোজেন। তো পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে, এই টেস্টোস্টেরন হরমোনটা তোমার হচ্ছে যে আরবিসি তৈরিতে হচ্ছে একটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে, মানে আরবিসি তৈরি হওয়াতে হেল্প করে। সহজ বাংলা, যে টেস্টোস্টেরন হরমোনটা তোমার হচ্ছে আরবিসির প্রোডাকশনটা বাড়ায় দেয়, বা আরবিসি তৈরি হওয়াটাকে কি করে, বাড়ায় দেয়। ঠিক আছে, আরবিসি তৈরি হওয়াটাকে বাড়ায় দেয়। আর ইস্ট্রোজেন হরমোনটা কি করে, আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে একটু রিডিউস করে দেয় বা হচ্ছে একটু কমায় দেয়। ঠিক আছে, একটা বাজে ইফেক্ট আছে। তার মানে টেস্টোস্টেরন যেটা হচ্ছে মেল হরমোন, যেটা পুরুষের শরীরে থাকে, পুরুষের শরীরে যে টেস্টোস্টেরনটা থাকে এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা তৈরি হওয়াটাকে বাড়ায় দেয়। আর মহিলাদের ক্ষেত্রে যে ফিমেল যে হরমোনটা, মহিলার একটা হরমোন থাকে, এটা হচ্ছে ইস্ট্রোজেন। তোমরা পরবর্তীতে পড়বা, এটা ইস্ট্রোজেনটা আরবিসি তৈরি হওয়াটাকে কমায় দেয়। ওকে, এটা একটা কারণ। আবার তুমি চিন্তা করো, মহিলাদের কিন্তু মাসিকে প্রচুর পরিমাণে রক্ত যায়। ঠিক আছে, তো মাসিকে প্রচুর পরিমাণে রক্ত যায়। ঠিক আছে, দেখো মাসিক, এটাকে ইংলিশে তোমার মেনস্ট্রুয়েশন বলা হয়। ঠিক আছে, মেনস্ট্রুয়েশন, বা যদি আমি এখানে লিখি মেনস্ট্রুয়াল ব্লাড লস, আমি যদি এই জায়গায় লিখি মেনস্ট্রুয়াল ব্লাড লস, ওটা আমরা পড়বো, মানব জীবন ধারাবাহিকতায় পড়বো। আপাতত এটা খেয়াল করো। মেনস্ট্রুয়াল কথাটা দ্বারা বোঝাচ্ছে মাসিক, মান্থলি যে রক্ত বের হয়, মেনস্ট্রুয়াল। ঠিক আছে, মেনস্ট্রুয়াল ব্লাড মানে হচ্ছে রক্ত, লস মানে হচ্ছে হারা যাওয়া। তাহলে মেনস্ট্রুয়াল ব্লাড লস, তাহলে মহিলাদের কিন্তু মাসিকের কারণেও কিছু পরিমাণ রক্ত বের হয়ে যায়। আবার পুরুষের শরীর হচ্ছে একটু বড়, মহিলাদের শরীর হচ্ছে একটু কম বড়। এবং হচ্ছে তোমার মহিলারা কিন্তু দেখবা মাঝে মাঝে তারা আয়রনযুক্ত খাবার খুব কম খায়, বা হচ্ছে খাবার ইনটেকও কম করে, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, বাট মেইনলি যে কারণগুলো কাজ করে তার ভিতরে গুরুত্বপূর্ণ দুটা কারণ হচ্ছে যে পুরুষ হরমোন যেটা আছে টেস্টোস্টেরন, এটা কিন্তু তোমার আরবিসি তৈরি হওয়াতে হেল্প করে।
আরবিসি তৈরি হতে হেল্প করে। আর ফিমেলদের যে হরমোনটা ইস্ট্রোজেন, এটা কিন্তু আরবিসির প্রোডাকশনটাকে কমায় দেয়, ঠিক আছে, কমায় দেয়। এবং আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড লস। মেনস্ট্রুয়াল কথাটা দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে মাসিক, মেনস্ট্রুয়াল কথাটা দ্বারা হচ্ছে মাসিক, যেটা হচ্ছে ফিমেলদের প্রতি মাসে যে ব্লাডটা বের হয়, এবং এদের কারণে কিছু পরিমাণে ব্লাড লস হয়, কিছু পরিমাণ রক্ত হচ্ছে তোমার বডি থেকে চলে যায়, এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড লস, ঠিক আছে। তাহলে ভ্রূণদেহ কেন বেশি লাগে? কারণ ভ্রূণদেহ যেটা হচ্ছে জন্মের প্রথম 8 সপ্তাহ, তখন হচ্ছে বাচ্চাদের গ্রোথ বা হচ্ছে বৃদ্ধি অনেক বেশি হয়। এই বৃদ্ধিটাকে ফুলফিল করার জন্য তোমার হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়। এই অক্সিজেনটা যেহেতু আরবিসির হিমোগ্লোবিন দিয়ে তোমার হচ্ছে যে যাচ্ছে প্রত্যেকটা কোষে, এই জন্য ভ্রূণদেহে তোমার হচ্ছে আরবিসির পরিমাণটা বেশি থাকে। আরবিসির পরিমাণটা বেশি থাকে, এটা হচ্ছে প্রায় কত, 80 থেকে 90 লক্ষ, ঠিক আছে, 80 থেকে 90 লক্ষ। শিশুদের 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষের 50 থেকে 54 লক্ষ, এবং স্ত্রীদের হচ্ছে 44 থেকে 49 লক্ষ, ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে তুমি খেয়াল করো, পুরুষের ক্ষেত্রে তোমার হচ্ছে টেস্টোস্টেরন আছে, টেস্টোস্টেরনটা হচ্ছে আরবিসি প্রোডাকশনটাকে হচ্ছে তোমার বৃদ্ধিতে হেল্প করে। আর মহিলাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, এটা হচ্ছে আরবিসি প্রোডাকশনটাকে কমায় দেয়। এবং মহিলাদের ক্ষেত্রে তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড লস হয়, মাসিকের সময় কিছু পরিমাণে ব্লাড লস হয়, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে মা বাবার উভয়ের ব্লাড গ্রুপ এবি পজিটিভ হলে বাচ্চার এবি পজিটিভ হওয়ার সম্ভাবনা কত? এটা আমরা জিনতত্ত্ব বিবর্তনের পড়বো, ঠিক আছে, এটা আমরা জিনতত্ত্ব বিবর্তনে পড়বো, ঠিক আছে, এটা এই চ্যাপ্টারে না, এটা আমরা জিনতত্ত্ব বিবর্তনে পড়বো সুন্দর করে। ব্লাড গ্রুপিং বা ব্লাড গ্রুপিংটা পড়ার পর এখানে অনেকগুলা বিষয় আছে, এগুলো আমরা পড়ার পর দেন এটা আনসার দেবো, ঠিক আছে। আজকে রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারে আমরা এবার আনসার দিব না, ওকে, এটা আমরা ওখানে ওই চ্যাপ্টারে পড়াবো। এবং কারো যদি দরকার হয় তাহলে সে আমাকে ইনবক্সে বলবা, কারণ এটা বুঝাতে গেলে এই চ্যাপ্টারে আমি অনেক আসতে চলে যাব, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে আজ এই চ্যাপ্টারে মনোযোগ দাও, ঠিক আছে, ওই চ্যাপ্টারে যখন আসবে তখন ওই চ্যাপ্টারে পড়াবো। দেখো, আরেকটা কন্ডিশন, আরেকটা টার্ম তোমার বইতে লেখা আছে, এটা হচ্ছে এনিমিয়া, ঠিক আছে, এটা হচ্ছে এনিমিয়া। হ্যাঁ, ওই চ্যাপ্টারে পড়া, ওখানে আমি আনসার দিব। আর কারো যদি দরকার হয় সে আমাকে ইনবক্সে এটা বলবা, ঠিক আছে, এটা কাছে বলবো না, অনেকেই বিরক্ত হবে যে ভাইয়া একটা চ্যাপ্টারে পড়া একটা জায়গায় পড়াচ্ছেন, ঠিক আছে, এভাবে তো সবাই মন খারাপ করবে অনেকে। তুমি হচ্ছে আমাকে পার্সোনাল ইনবক্সে দিও, তোমাকে আমি ওটা বুঝিয়ে দিব না ওই জায়গায়। হুম হুম, ওকে, বুঝছো? মঞ্জিলা বা হচ্ছে যে রোকেয়া যারা প্রশ্ন করছে আমাকে ইনবক্সে দিয়ে, আমি তোমাকে পরে বুঝাই দেবো না এটা। দেখো এই জায়গায়, ঠিক আছে, এনিমিয়া, এনিমিয়া কথাটা কি বোঝায়, ঠিক আছে, এনিমিয়া কথাটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। তো এনিমিয়া কথাটা দ্বারা মেইনলি তোমাকে বোঝা হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে, এনিমিয়া কথাটা দ্বারা মেইনলি বোঝা হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে। এনিমিয়া দ্বারা মেইনলি বোঝা হচ্ছে কি, এনিমিয়া দ্বারা মেইনলি বোঝা হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে। এখন এই জায়গায় কয়েকটা কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে, যে কেন রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা হওয়ার অনেকগুলা কারণ থাকতে পারে, ঠিক আছে, রক্তশূন্যতা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এর ভিতরে তুমি চিন্তা করো যে একটা মেইন একটা কজ, যে তুমি ধরো খাবারই খাচ্ছ না, তুমি যদি নর্মালি খাবারই না খাও, তাহলে তোমার শরীরে কি ধরো ওই রক্ত তৈরি হওয়ার জন্য কি এনাফ পুষ্টি উপাদান থাকবে? নর্মাল কজ। দেখো এখানে এন মানে কি, এন কথাটার মানে হচ্ছে না, এন কথাটার মানে হচ্ছে নাই, উইদাউট, ঠিক আছে, এন কথাটার মানে হচ্ছে উইদাউট বা হচ্ছে নাই। আর এই মিয়া, ঠিক আছে, এটা আসছে হচ্ছে হাইমা থেকে, হাইমা, ঠিক আছে, এটা আসছে হচ্ছে হাইমা থেকে, হাইমা মানে হচ্ছে ব্লাড, ঠিক আছে। তাহলে উইদাউট ব্লাড, ঠিক আছে, উইদাউট ব্লাড মানে হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে, উইদাউট ব্লাড বা হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে। তাহলে এনিমিয়া, এনিমিয়া এনিমিয়া কথাটার মানে হচ্ছে, এনিমিয়া কথাটার মানে হচ্ছে রক্ত নাই বা হচ্ছে রক্ত শূন্যতা, রক্ত নাই বা হচ্ছে রক্ত শূন্যতা। এটাকে আমরা বলি হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে, রক্তাল্পতা। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এনিমিয়া, বা এটাকে আমরা একটা নামে ডাকি, সেটা হচ্ছে ঠিক আছে, রক্তাল্পতা, রক্তাল্পতা। তো এখানে মেইনলি যে জিনিসটাকে হিসাব করা হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। হিমোগ্লোবিন কম থাকা মানে আলটিমেটলি এখানে তোমার আরবিসির পরিমাণও কম আছে। বাট আমরা যখন এটা সংজ্ঞা দেই বা হচ্ছে ডেফিনেশন দিই, আচ্ছা মঞ্জিলা মিম কোথায় আজকে? মঞ্জিলা মিম কোথায়? আচ্ছা, একটু মনোযোগ, কাছে মনোযোগ আছে। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা
একটা চ্যাপ্টারের ভিতরে আরেকটা চ্যাপ্টারের প্রশ্ন ঢোকাও এবং হচ্ছে ওটা নিয়ে অবসেসড হয়ে যাও। এই যে আমি পড়াচ্ছি এই জায়গায় তোমার মনোযোগ নাই, সবাই পড়ে আছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, একজন পড়ে আছে রক্ত একই হলে বাচ্চাদের প্রবলেম হয়, এগুলো আমরা পড়াবো, ওই চ্যাপ্টারে পড়াবো, আগে এটা মনোযোগ দাও। ঠিক আছে, তোমরা ওই চ্যাপ্টারে চলে গেছো, এই চ্যাপ্টারে আস থাকো। ঠিক আছে, এটা আমি ইনবক্সে বুঝাবো না বা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে বুঝিয়ে দিব না, আবার তো ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে যা পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে রক্তাল্পতা মানে হচ্ছে মেইনলি আমরা হিসাব করি হচ্ছে হিমোগ্লোবিন দিয়ে, যে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আমার স্বাভাবিক যে অবস্থা আছে, স্বাভাবিক যে অবস্থা আছে এটার থেকে কম পরিমাণে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে এনিমিয়া বা হচ্ছে রক্তাল্পতা। ঠিক আছে, এনিমিয়া বা হচ্ছে রক্তাল্পতা। আর লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে লোহিত কণিকার ভাঙন হয় চ্যাপ্টার, আগের চ্যাপ্টারে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার ভাঙন হয়, হিমোগ্লোবিনেরও ভাঙন হয়। ঠিক আছে, এটা ঠিক কতদিন পর হয়? ঠিক আছে, কতদিন পর হয়? লোহিত রক্তকণিকার যে আয়ুষ্কাল আছে এটা পার হয়ে গেলে তার ঠিক করে ভাঙন করে হয়। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে কত দিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। 120 দিন। ঠিক আছে, 120 দিন পর এটা লোহিত রক্তকণিকার ভাঙন শুরু হয়। ঠিক আছে, ভাঙন শুরু হয়। আচ্ছা, এখন আরেকটা কথা বলতে যে স্ট্যাম্প কোষ। ঠিক আছে, স্ট্যাম্প কোষ বিষয়টা কি আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই স্ট্যাম্প কোষ বিষয়টা কি? ধরো এটা হচ্ছে আমার একটা হাড়, এটা হচ্ছে আমাদের একটা হাড়। ঠিক আছে, এটা হাড়। তো হাড়ের ভিতরে, এই হাড়ের ভিতরে তখন হচ্ছে হাড়ের ভিতরে এই জায়গায়, ঠিক আছে, হাড়ের ভিতরে এই জায়গায় আমার কি থাকে? অস্থি মজ্জা থাকে, তাই না? হাড়ের ভিতরে মাঝখানে কি থাকে? মাঝখানে কি থাকে? হাড়ের ভিতরে মাঝখানে কি থাকে? হাড়ের ভিতরে মাঝখানে থাকে হচ্ছে আমাদের বোন মেরু। ধরো এটাকে আমরা বললাম হচ্ছে বোন মেরু। ঠিক আছে, বোন মেরু বা হচ্ছে অস্থি মজ্জা, বোন মেরু। ঠিক আছে, বোন মেরু। তো এই বোন মেরুতে, এই বোন মেরুতে কিছু কিছু কোষ থাকে, এই বোন মেরুতে কিছু কিছু কোষ থাকে। ঠিক আছে, কিছু কিছু কোষ থাকে, ধরো কিছু কিছু কোষ আছে, কিছু কিছু কোষ আছে যাদেরকে আমরা কি নামে ডাকি? এই কোষগুলোকে আমরা আমরা না ডাকি হচ্ছে স্টেম সেল, স্টেম সেল, স্টেম সেল, স্টেম সেল বা হচ্ছে স্টেম কোষ। ওকে, তো স্টেম কোষ বিষয়টা কি? আচ্ছা, সাউন্ড প্রবলেম, দাঁড়াও। কোষ আছে যাদেরকে আমরা কি নামে ডাকি? এই কোষগুলোকে আমরা আমরা না ডাকি হচ্ছে স্টেম সেল। আচ্ছা, আমার না কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে। স্টেম সেল বা হচ্ছে স্টেম। আচ্ছা, আমার এখানে তো সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে বুঝো নাই? কোন জায়গা থেকে বুঝো নাই? আচ্ছা, ওকে। ওকে ওকে, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ধরো একটা লম্বা একটা অস্থি। ঠিক আছে, এখন তো সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা ধরো আমাদের শরীরের একটা লম্বা অস্থি। এটা হচ্ছে, হ্যাঁ, সাউন্ড নিতে ডাক চেক করতে বলবো, আমি একটু তোমাদের কমেন্ট চেক করছি নিচে হয়ে। ঠিক আছে, তাহলে এটা আমার অস্থি মজ্জা। অস্থি মজ্জায় কিছু কোষ থাকে যাদেরকে বলা হচ্ছে স্টেম সেল, স্টেম কোষ। স্টেম কোষ জিনিসটার মানে কি? যে স্টেম কোষ হচ্ছে এমন কিছু কোষ, স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ, স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ, এমন এক ধরনের কোষ যেটা অন্য কোষে পরিণত হতে পারে, যেটা অন্য কোষে, যেটা অন্য কোষে রূপান্তরিত হতে পারে, তাই না? অন্য কোষে রূপান্তরিত হতে পারে, অন্য কোষে রূপান্তরিত হতে পারে, রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, অন্য কোষে রূপান্তরিত হতে পারে বা বিভিন্ন বিভিন্ন কোষের জন্ম দিতে পারে, বিভিন্ন ধরনের কোষের জন্ম দিতে পারে, বিভিন্ন ধরনের কোষের জন্ম দিতে পারে, এবং এদের নিজেদের সংখ্যা অপরিবর্তিত থাকে। মানে স্টেম কোষের যে সংখ্যাটা আছে, স্টেম কোষের যে নির্দিষ্ট সংখ্যা আছে সেটা অপরিবর্তিত থাকে। তার মানে আমার স্টেম কোষ যদি এখানে ধরো 3টা থাকে, এই 3টা স্টেম কোষ অন্য কোষে পরিণত হতে পারে, পারে, কিন্তু এদের সংখ্যা যে 3টা ছিল,
এই তিনটা সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকবে, এই তিনটা সংখ্যার কিন্তু তেমন কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে এরা একটা বিস্ময়, এরা একটা কি বিস্ময়, এরা একটা ধরো যে অনেক বড় একটা জিনিস, অনেক মানে হচ্ছে তোমার চিন্তা করার মতো একটা জিনিস যে এরা অন্য কোনো কোষে রূপান্তরিত হইতে পারতেছে, কিন্তু এদের যে প্রথমে যে সংখ্যা ছিল, ধরো এখানে 100টা স্টেম কোষ আছে, সেই 100টা স্টেম কোষও তারা কি করে অপরিবর্তিত রাখে। তার মানে 100টা স্টেম কোষ থেকে যদি আরো নতুন 100টা কোষ তৈরি হয়, ঠিক আছে, এবং এভাবে তোমার কোষ তৈরি হইতে থাকে, সবকিছু তৈরি হলো, কিন্তু দিন শেষে কিন্তু স্টেম কোষে যে সংখ্যাটা আছে এটা কিন্তু একদম ফিক্সড থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবা যে স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ, স্টেম কোষ স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ যে কোষগুলা অন্য কোনো কোষে রূপান্তরিত হতে পারে, এবং এদের নিজেদের সংখ্যা সবসময় অপরিবর্তিত থাকে। এবং এদের কি আছে, এদের সংখ্যা অপরিবর্তিত থাকে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এদের সেলফ রিনিউয়াল। ঠিক আছে, একটা কথা আছে সেলফ রিনিউয়াল, বা সেলফ রিনিউয়াল মানে হচ্ছে এরা নিজেদের সংখ্যা কি করতে পারে, নিজেদের সংখ্যা সবসময় অপরিবর্তিত রাখতে পারে। সেলফ রিনিউ, নিজেকে রিনিউ করতে পারে, রিনিউ করা মানে নিজেকে নতুন করে তৈরি করা। ঠিক আছে, এটাকে বলা সেলফ রিনিউয়াল। ঠিক আছে, তাহলে স্টেম সেল কি করতে পারে, সেলফ রিনিউয়াল করতে পারে বা নিজেকে নতুন করে তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে স্টেম সেল হচ্ছে এই জায়গায় এমন এক ধরনের কোষ যেটা অন্য কোনো কোষে সহজে রূপান্তরিত হতে পারে, এবং এদের সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি আছে। সেলফ রিনিউয়াল মানে কি, সেলফ মানে নিজে, রিনিউয়াল মানে হচ্ছে নতুন করে তৈরি করা। তার মানে এদের নিজেদের নতুন করে তৈরি করার মতো কি আছে, একটা ক্ষমতা বা হচ্ছে পাওয়ার আছে। ঠিক আছে, নিজের ক্ষমতা বা হচ্ছে পাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, বেগম রোকেয়া বলছে, হ্যাঁ এগুলো তো হিমোগ্লোবিনের ভাঙন তো আগের চ্যাপ্টারে আমরা দেখাইছি, এই জন্য চ্যাপ্টারে আর বলতেছি না। ওকে, তাহলে এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এবং লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা জিনিস বলবো যে রক্তে অক্সিজেনের মাত্রা যখন কমে যায়, যখন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, আমাদের রক্তে যখন অক্সিজেনের মাত্রাটা কমে যায়, তখন হচ্ছে আমাদের রক্তে কি তৈরি হয়, আরবিসি তৈরি হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কম, এটার মানে কি, রক্তে অক্সিজেনের মাত্রা কম, এটার মানে কি, এটার মানে হচ্ছে অক্সিজেনের লেভেল তোমার নর্মালি স্বাভাবিক অবস্থায় কমে গেছে। তো স্বাভাবিক অবস্থা থেকে যখন কমে গেছে, তখন আমাদের শরীরে কি তৈরি হবে, আরবিসি তৈরি হবে। এটা তুমি মনে রাখবা যে আমাদের রক্তে যখন হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন আরবিসি বা লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এখন কেন অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কেন কমে যেতে পারে, খেয়াল করো। একটা হচ্ছে তোমার রক্তপাত হইলো, ঠিক আছে, রক্তপাত হইলো, ঠিক আছে, অনেক বেশি পরিমাণ রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে। অনেক বেশি পরিমাণ রক্ত যদি আমার শরীর থেকে বের হয়ে যায়, বেশি পরিমাণে বের হয়ে যায়, তাহলে এই রক্তের সাথে কিন্তু প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকাও বের হয়ে গেছে। লোহিত রক্তকণিকা বের হয়ে গেলে এখানে যে অক্সিজেনের যে পরিবহনের যে ক্ষমতা, এটা আমার শরীরে কমে গেছে। তাহলে সেই হিসাবে কিন্তু আমার শরীরে অক্সিজেনের মাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে, আমাদের শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে উঁচু স্থানে অবস্থান, ধরো অনেক উঁচু জায়গায় অবস্থান করতেছ, অনেক উপরে একটা জায়গায় অবস্থান করতেছ। এই উপরে কোনো একটা জায়গায় যদি তুমি অবস্থান করো, তাহলে সেই জায়গায় তুমি দেখবা হচ্ছে সেই জায়গায় অক্সিজেনের পরিমাণটা কম থাকে। ধরো তুমি অনেক বড় পাহাড়ের উপরে এই জায়গায় তুমি বসে আছো, ঠিক আছে, এই জায়গায় স্বাভাবিক অবস্থায় তোমার অক্সিজেনের মাত্রাটা কিন্তু কম থাকবে, কম থাকবে। তাহলে উঁচু স্থানে অবস্থান করলে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়। ঠিক আছে, অক্সিজেনের মাত্রা কি যায়, কমে যায়। তারপরে ব্যায়াম, ধরো অনেকে ব্যায়াম করলে দেখা যায় যে হঠাৎ করে যখন প্রচুর স্ট্রেস করে বা প্রচুর এনার্জি খরচ করে, ঠিক সেই রকম অক্সিজেন কিন্তু তার বডিতে প্রবেশ করতে পারে না সে যখন প্রচুর স্ট্রেস করে বা প্রচুর ওয়ার্কআউট করে। তাহলে এটা একটা কারণ, যে কারণে হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণটা হঠাৎ করে ধরো একটু কমে গেলে, প্রচুর স্ট্রেস করতেছো বা শারীরিক পরিশ্রম করতেছো। ঠিক আছে, তারপরে তুমি ধরো অস্থিমজ্জার তোমার ক্ষতি হয়েছে, ঠিক আছে, অস্থিমজ্জা থেকে যে আমার আরবিসি গুলো আসতেছে, এই জায়গায় তোমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকা কিন্তু আগের মতো আসবে না। ঠিক আছে, তাহলে আগের মতো লোহিত রক্তকণিকা না আসলে অটোমেটিক্যালি আমার অক্সিজেন পরিবহনের যে ক্ষমতা বা পাওয়ার, এটা কিন্তু কমে আসবে।
ঠিক আছে। তাহলে এইসব কারণে, ঠিক আছে, এইসব কারণে তোমার হচ্ছে যে আমাদের অক্সিজেনের পরিমাণ শরীরে কমে যায়। ঠিক আছে, এইসব কারণে আমাদের শরীরে কি হয়, অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তাহলে কি কি কারণ হতে পারে, যেমন রক্তপাত হতে পারে, এটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে, মুখস্থ করে ফেলো যে রক্তপাত হতে পারে, উচ্চ স্থানে অবস্থান, ব্যায়াম, তারপর হচ্ছে অস্থিমজ্জার ক্ষতি। ঠিক আছে, এগুলোর কারণে, বা কম মাত্রায় হিমোগ্লোবিন, অনেকে হিমোগ্লোবিনই কম খায়, বা হিমোগ্লোবিন কম খায় মানে আমাদের রক্তে হিমোগ্লোবিন কম, কারণ রক্তে আর আয়রন জাতীয় খাবার কম খায়। হিমোগ্লোবিন কম খায় না, মেনলি হচ্ছে আয়রন জাতীয় খাবার কম খায়, এতে রক্তে তেমন হিমোগ্লোবিন নাই। ঠিক আছে, এটা একটা কজ হতে পারে, রক্তে প্রপার হিমোগ্লোবিন নাই। ঠিক আছে, তো এখন এরপরে এরপরে তুমি কি ঘটনা ঘটবে, যে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কম। ঠিক আছে, আমাদের রক্তে কিসের পরিমাণ কম, আমাদের রক্তে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম। তাহলে রক্তে অক্সিজেনের পরিমাণ কম মানে অক্সিজেন কম, রক্তে অক্সিজেন কম। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে রক্তে অক্সিজেন কম। রক্তে যদি অক্সিজেন কম থাকে, ঠিক আছে, এই রক্তে অক্সিজেন কম, এটাকে শনাক্ত করতে পারে হচ্ছে আমাদের কিডনি। ঠিক আছে, একটু মনে রাখবে এটা, কিডনি, বা যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে বৃক্ক। কিডনি বা বৃক্ক শনাক্ত করতে পারে, কিডনি বা বৃক্ক কি করতে পারে, শনাক্ত করতে পারে, শনাক্ত করে, কিডনি বা বৃক্ক শনাক্ত করে। ঠিক আছে, কিডনি বা হচ্ছে বৃক্ক কি করে, শনাক্ত করে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করো কি ঘটনা ঘটছে, যে আমার এটা হচ্ছে আমার বোন মেরো। ঠিক আছে, এটা হচ্ছে আমার বোন মেরো বা হচ্ছে লাল অস্থি মজ্জা, এই জায়গার ভিতরে এটা হচ্ছে লাল অস্থি মজ্জা। ঠিক আছে, লাল অস্থি মজ্জা। আর এই জায়গায় গিয়ে আমার হচ্ছে, এই জায়গায় গিয়ে হচ্ছে আমার কিডনি। ঠিক আছে, আমার বডির কিডনি, কিডনি। তো অক্সিজেন যখন কম, অক্সিজেন যখন হচ্ছে কম, এই যে কম, কম চিহ্ন দিচ্ছে নিচের দিকে তীর চিহ্ন, অক্সিজেন কম, তখন এই কিডনি সে হচ্ছে এটা ফিল করতে পারে, সে কিডনি হচ্ছে অক্সিজেন কমটাকে ফিল করতে পারে। ঠিক আছে, সে অনুভব করতে পারে যে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আচ্ছা, অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তখন এই কিডনি থেকে, তখন এই কিডনি থেকে একটা হরমোন আসে, তখন এই কিডনি থেকে একটা হরমোন আসে, এই কিডনি থেকে একটা হরমোন আসে। ঠিক আছে, যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কিডনি থেকে একটা হরমোন আসে। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। সেটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন, পোইএটিন, এরিথ্রোপয়েটিন, এটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন, পোইএটিন, পোইএটিন, এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন। দেখো, এরিথ্রো কথাটার মানে কি, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল অথবা রেড, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল অথবা রেড, এবং যেটা আলটিমেটলি নির্দেশ করে হচ্ছে আরবিসি কে, যেটা আলটিমেটলি নির্দেশ করে কাকে, যেটা আলটিমেটলি নির্দেশ করে হচ্ছে আরবিসি কে, আরবিসি কে। আর পয়েটিন, পয়েটিন, ঠিক আছে, পয়েটিন কথাটার মানে কি, পয়েটিন। ঠিক আছে, পয়েটিন, পয়েটিন দ্বারা আসলে কি বোঝায়, পয়েটিন কথাটা দ্বারা মেনলি বোঝায় হচ্ছে পয়েসিস বা হচ্ছে সৃষ্টি করা। ঠিক আছে, পয়েটিন কথাটা মেনলি বোঝাচ্ছে হচ্ছে পয়েসিস বা হচ্ছে সৃষ্টি করা। তার মানে আমি এরিথ্রোপয়েটিনটাকে একটা হরমোন বলছি, এরিথ্রোপয়েটিনটাকে কি বলছি, এরিথ্রোপয়েটিনটাকে বলছি যে একটা হরমোন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিনটা কি একটা হরমোন, এবং এর নামের ভিতরে এর কাজ আছে, এই হরমোনের নামের ভিতরে এর কাজ আছে। ঠিক আছে, যেমন এরিথ্রোস মানে হচ্ছে রেড বা লাল আরবিসি। ঠিক আছে, আর পয়েটিন, পয়েটিন মানে হচ্ছে সৃষ্টি করা। পয়েটিন মানে কি, পয়েটিন কথাটা আসছে হচ্ছে পয়েসিস থেকে, পয়েটিন কথাটা মান আসছে হচ্ছে পয়েসিস, বা পয়েটিন কথাটা তুমি বুঝবে হচ্ছে পয়েসিস বা হচ্ছে সৃষ্টি করা, পয়েটিন। ঠিক আছে, তাহলে এরিথ্রোপয়েটিন হচ্ছে একটা হরমোন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হচ্ছে একটা এরিথ্রোপয়েটিন হচ্ছে একটা হরমোন, যেটা কোথা থেকে আসলো, কিডনি থেকে আসলো। ঠিক আছে, যেটা কিডনি থেকে আসলো, এবং এটা কি কাজ করবে, এটা এটা কাজ করবে হচ্ছে তোমার, এটা কি কাজ করবে, এটা কি কাজ করবে, এটা হচ্ছে তোমার আরবিসি তৈরি করবে। ঠিক আছে, আরবিসি তৈরি করবে। দেখো, পয়েটিন, পয়েটিন কথাটা মানে হচ্ছে টু অথবা পয়েসিস, যেটাই বলো না কেন, পয়েসিস বা সৃষ্টি করা বা টু প্রোডিউস, এটা আমরা বাংলা ইংলিশে সুন্দর করে বলি। তাহলে কি বলবো, প্রথমেই আমাদের শরীরে ধরো অক্সিজেন কম, আমাদের শরীরে অক্সিজেন কেন কম, আমি একটু আগে বলছি যে রক্তপাত, অতিরিক্ত পরিমাণে রক্তপাত হয়ে গেছে, আরবিসি বের হয়ে গেছে, বা তুমি উঁচু স্থানে অবস্থান করছো যেখানে বাতাসই নাই, তারপর তুমি ধরো যে
তোমার অস্থিমজ্জার ক্ষতি হয়ে গেছে, অস্থিমজ্জার ক্ষতি হলে কি হবে, অস্থিমজ্জার ক্ষতি হলে কিন্তু আরবিসি আসবে না, ওখান থেকে আরবিসি আসতেছে, আরবিসি আসবে না, আরবিসি না থাকলে সেখানে তোমার হচ্ছে যে অক্সিজেনটা বাইরে বা হচ্ছে অক্সিজেনটা সেখানে, অক্সিজেনটা যেহেতু হিমোগ্লোবিনের সাথে পরিবাহিত হয়, আরবিসি নাই, হিমোগ্লোবিন নাই, অক্সিজেন কিভাবে পরিবাহিত হবে। তারপর হচ্ছে তোমার ব্যায়াম করতেছো, ধরো তুমি প্রচন্ড রকম ব্যায়াম করতেছো, হঠাৎ করে তুমি শারীরিক এক্সারসাইজ করতেছো, সেক্ষেত্রে তোমার অক্সিজেনের ঘাটতি হতে পারে, ঠিক আছে, অক্সিজেনের ঘাটতি হতে পারে। বা তুমি লৌহ জাতীয় খাবার খাচ্ছ বা তোমার পুষ্টির ঘাটতি আছে, সেক্ষেত্রে তোমার পর্যাপ্ত আরবিসি বা হিমোগ্লোবিন থাকবে না, সেক্ষেত্রে তোমার বডিতে কিন্তু অক্সিজেনের ঘাটতি হইতে পারে, ঠিক আছে। তো এই কারণগুলো যদি হয়, কোনো কারণে অক্সিজেনের ঘাটতি হয়, এটাকে শনাক্ত করে কে, এটাকে শনাক্ত করে কে, ঠিক আছে, এটাকে শনাক্ত করে হচ্ছে আমাদের কিডনি, ঠিক আছে, এটাকে শনাক্ত করে হচ্ছে তোমার কিডনি, ঠিক আছে, কিডনি শনাক্ত করে, আমাদের কিডনি শনাক্ত করে, কিডনি থেকে একটা হরমোন খরিত হয়, এই কিডনি থেকে একটা হরমোন আসে, এই কিডনি থেকে একটা হরমোন আসে, এটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ কমেন্ট। আরে আবার কি আপনার নেট আবার আবার সমস্যা হচ্ছে নাকি? আজকের দিনটা এত বাজে, আজকের দিনটা এত বাজে, আমার খুবই রাগ উঠতেছে। এটা কোনো কথা বলো তো? এই কারণগুলো যদি হয়, কোনো কারণে অক্সিজেনের ঘাটতি হয়, এটাকে সত্যি আছে, সেক্ষেত্রে তো ওকে ওকে, আবার রিকেপ করতেছি। ওকে, এখন শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, ওকে। তো খেয়াল করো, আবার আমি একটু রিকেপ করি, যে আমাদের রক্তে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কম থাকে, আমাদের রক্তে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কম থাকে, আমাদের রক্তে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাহলে হচ্ছে আমাদের কিডনি থেকে একটা হরমোন আসে, আমাদের কিডনি থেকে একটা হরমোন আসে, এটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, এটার নাম হচ্ছে কি, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন, এটা একটা হরমোন যেটা কিডনি থেকে আসে, ঠিক আছে, কিডনি থেকে আসে। এখন এরিথ্রোপয়েটিনটাকে আমি যদি ভাঙি, তখন কি কি শব্দ আসে? এরিথ্রো কথাটার মানে হচ্ছে, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল অথবা রেড, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল অথবা রেড, লাল অথবা রেড দ্বারা মেইনলি বোঝাচ্ছে হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, ঠিক আছে, আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বা হচ্ছে লোহিত রক্তকণিকা। আর পয়েটিন, পয়েটিন কথাটার মানে বাংলা ইংলিশ হচ্ছে টু প্রডিউস, পয়েটিন কথাটার মানে হচ্ছে টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা, পয়েটিন কথাটার মানে হচ্ছে টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা, বা এটা মেনলি আসছে আসছে হচ্ছে পয়েসিস থেকে, পয়েসিস, পয়েসিসের বাংলা এটাই, টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা, বা কোনো একটা জিনিস তৈরি করার প্রক্রিয়া, পয়েসিস, পয়েসিস মানে হচ্ছে কোনো একটা জিনিস তৈরি করার প্রক্রিয়া, পয়েটিন কথাটার মানে হচ্ছে টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা, কিডনি থেকে আসে, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন, তাহলে এরিথ্রোপয়েটিন একটা হরমোন যেটা হচ্ছে আমার কিডনি থেকে আসতেছে, বুঝছো, কিডনি থেকে আসতেছে। তো এরিথ্রোপয়েটিনটা কি কাজ, এখন প্রশ্ন হচ্ছে এরিথ্রোপয়েটিনটা কি কাজ করে, ঠিক আছে, এরিথ্রোপয়েটিনটা কি কাজে হেল্প করে, ঠিক আছে, এরিথ্রোপয়েটিনটা হেল্প করে যেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েটিনটা হেল্প করে একটা কাজে যেটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস হেল্প করে একটা প্রক্রিয়া যেটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস, ঠিক আছে, এরিথ্রোপয়েসিস। দেখো এখানে এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড, এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড, আর রেড বলতে এখানে আমার বোঝায় হচ্ছে আরবিসি থেকে, রেড বলতে এই জায়গায় আমরা মেনলি বোঝায় হচ্ছে আরবিসি কে। পয়েসিস, পয়েসিস কথাটার মানে হচ্ছে সেম, পয়েসিস মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া, পয়েসিস মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া, পয়েসিস, পয়েসিস মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া, পয়েসিস মানে হচ্ছে সৃষ্টি করার প্রক্রিয়া, সহজ বাংলা, প্রসেস মানে হচ্ছে সৃষ্টি করার প্রক্রিয়া, সৃষ্টি করার প্রক্রিয়া, এটাকে আমরা মেনলি বলতেছি যে এটা হচ্ছে আমার পয়েসিস। তাহলে এরিথ্রোপয়েসিস, এরিথ্রো কথাটা আসছে হচ্ছে রেড বা হচ্ছে আরবিসি থেকে, রেড বা হচ্ছে আরবিসি থেকে,
হ্যাঁ, আমার ক্লাস অনেক পিছিয়ে গেছে। কি হয়েছে? কাছে মনোযোগ দাও, এখন তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? ওকে, তাহলে দেখো, তাহলে এরিথ্রোপয়েসিস, এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড বা হচ্ছে আরবিসি, আর পয়েসিস কথাটার মানে হচ্ছে সৃষ্টি করার প্রক্রিয়া। তাহলে এই এরিথ্রোপয়েটিনটা কি করে? এরিথ্রোপয়েটিনটা হচ্ছে এরিথ্রোপয়েসিস করে। এরিথ্রোপয়েটিনটা নাম দেখে তুমি বুঝতেছো, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিনটা কি করে? এরিথ্রোপয়েসিস করে। এরিথ্রো মানে কি? রেড আরবিসি, পয়েসিস মানে কি? সৃষ্টি করার প্রক্রিয়া। ওকে, খেয়াল করো। এখন এই কিডনি থেকে ধরো হচ্ছে তোমার এরকম এরকম কিছু কিছু উপাদান বের হলো, যেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন। তো এই উপাদানগুলো কোথায় যাবে? উপাদানগুলো যাবে হচ্ছে আমার এই বোন মেরুতে। ঠিক আছে, উপাদানগুলো কোথায় যাবে? উপাদানগুলো কোথায় যাবে? উপাদানগুলো তোমার যাবে হচ্ছে বোন মেরুতে। বোন মেরুতে গিয়ে সে কোন প্রক্রিয়াটাকে সাহায্য, কোন প্রক্রিয়াটা করবে? সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস করবে। এরিথ্রোপয়েসিস করবে। ঠিক আছে, এরিথ্রোপয়েসিস করবে। তাহলে মেন কথা কি, যে রক্তে অক্সিজেনের পরিমাণ, আজকে যদি এরকম হয় আমার খুবই খারাপ লাগতেছে আসলে। দেখো, আমি গত 2 দিন ক্লাস মিস করছি, আজকে যদি, হ্যাঁ, আজকে যদি এভাবে ক্লাসটা খারাপ লাগে, খুবই খারাপ লাগতেছে আমার আসলে। গত 2 দিন ক্লাস নিতে পারি না বিভিন্ন কারণে, আজকে একটু ভালোভাবে ক্লাস নিতে গেলাম। আচ্ছা আচ্ছা, এখন তো বোঝা যাচ্ছে, এখন তো বুঝতে পারতেছো। আচ্ছা, আমাকে একটু বলো, আমি জাস্ট, হ্যাঁ, আমি জাস্ট একদম ক্লিয়ার হই যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তারপর আমি শুরু করব। ঠিক আছে, আজকে একটু পরপর ডিস্টার্ব করতেছে স্টুডিওটা। হ্যাঁ, আমাকে জাস্ট এখন বলো যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কারণ আমরা, হ্যাঁ, একটু জিরজির করবে, দেখো হুমায়রা একটু জিরজির করবে। ঠিক আছে, একটু জিরজির করবে, বাট আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা? এই স্টুডিওটা একটু ঝিরঝির করে, বাট আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? কারণ আমি আগে 2 দিন ক্লাস নিই নাই। ঠিক আছে, আজকে যদি আমরা পিছিয়ে যাবো, আমরা পড়ায় পিছনে পড়ে যাবো। হ্যাঁ, একটু ঝিরঝির করবে, স্টুডিওটা একটু ঝিরঝির করে। হ্যাঁ, আমার কথাটা বোঝা গেলে হবে। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেলে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আজকের ক্লাসটা একটু তোমরা একটু কনসিডার করো, কারণ আহ, কারণ এই ক্লাসটা আবার নিতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে বলতে মানে আমাদের পড়াগুলো হচ্ছে আমরা পিছনে পড়ে যাবো, যতটুকু পারি মোটামুটি পড়াই। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, মেইন কথাটা আমি কি বলছি, যে রক্তে অক্সিজেনের পরিমাণ কম। রক্তে অক্সিজেনের পরিমাণ কেন কমে যায়? ধরো, প্রথম কথা হচ্ছে যে আমাদের রক্তপাত হইলো। ঠিক আছে, রক্তে অক্সিজেনের পরিমাণ কম, যেমন হচ্ছে যে রক্তপাত হইলো। ঠিক আছে, রক্তপাত হইলে আমাদের রক্তে আরবিসির পরিমাণ কমে যাবে, কারণ রক্তের সাথে সাথে প্রচুর পরিমাণ আরবিসিও কিন্তু বের হয়ে যাবে। তাহলে আরবিসি তোমার হচ্ছে মেইনলি, এখানে আরবিসির ভিতরে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনটা তোমার অক্সিজেন পরিবহন করতেছে। তাহলে আরবিসি ভিতরে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করতেছে। তাহলে যদি তোমার রক্তপাত হয়, আরবিসি যদি বের হয়ে যায়, তাহলে তোমার রক্তে অক্সিজেনের পরিমাণ কম হবে, রক্তে অক্সিজেনের পরিমাণ কম হবে। ঠিক আছে, তারপর তুমি চিন্তা করো, তুমি উঁচু জায়গায় অবস্থান করতেছো, তুমি একটা পাহাড়ের অনেক উঁচু জায়গায় অবস্থান করতেছো। তুমি যদি একটা, ঠিক আছে, হ্যাঁ, তুমি ধরো একটা পাহাড়ের উপর অবস্থান করতেছো, তুমি যদি একটা পাহাড়ের উপর অবস্থান করো,
ঠিক আছে, তাহলে সেই জায়গায় অক্সিজেনের পরিমাণ কম থাকবে, অক্সিজেনের পরিমাণ কম থাকবে, সেই জায়গায় অক্সিজেনের পরিমাণ কম থাকবে। ঠিক আছে, তাহলে ওইটা একটা কারণ যে তুমি উঁচু জায়গায় অবস্থান করতেছো। তারপর তুমি চিন্তা করো, তুমি হঠাৎ করে প্রচুর ব্যায়াম করতেছো, তুমি হঠাৎ করে প্রচুর ধরো শারীরিক এক্সারসাইজ করতেছো বা প্রচুর ব্যায়াম করতেছো, সেক্ষেত্রেও তোমার দেখা যায় হঠাৎ করে যে তোমার অক্সিজেনের পরিমাণটা তোমার একটু শরীরে কম লাগতে পারে। ঠিক আছে, হঠাৎ করে তুমি প্রচুর শারীরিক এক্সারসাইজ করতেছো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অস্থিমজ্জার ক্ষতি। ঠিক আছে, প্রচুর তোমার অস্থিমজ্জার দ্বারা তোমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অস্থিমজ্জার দ্বারা তোমার কোনো কারণে ক্ষতি হয়েছে, যে অস্থিমজ্জা থেকে তোমার আরবিসি গুলো আসতেছে, সেই অস্থিমজ্জায় তোমার যদি ক্ষতি হয়, ঠিক আছে, সেই অস্থিমজ্জায় যদি তোমার ক্ষতি হয়, তাহলে রক্তে আরবিসির পরিমাণ কমে যাবে। তোমার রক্তে যদি আরবিসির পরিমাণটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যাবে। তাহলে অক্সিজেন পরিবহনের যে ক্ষমতাটা, এটা কিন্তু তোমার শরীরে কমে যাবে। ঠিক আছে, অক্সিজেন পরিবহনের যে ক্ষমতাটা, এটা কিন্তু তোমার শরীরে কমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার শরীরে কমে যাবে। তাহলে যদি এই কারণগুলো হয় যে তোমার রক্তে কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায়, রক্তে অক্সিজেনের পরিমাণ যদি কোনো কারণে কমে যায়, তখন আমাদের কিডনি, ঠিক আছে, আমাদের বৃক্ক বা হচ্ছে আমাদের কিডনি, ঠিক আছে, আমাদের বৃক্ক বা হচ্ছে আমাদের কিডনি হচ্ছে সেটা শনাক্ত করতে পারে। ঠিক আছে, আমাদের কিডনি বা হচ্ছে বৃক্ক হচ্ছে কি করতে পারে, সেটা শনাক্ত করতে পারে। ঠিক আছে, শনাক্ত করতে পারে। তো আমাদের কিডনি বা হচ্ছে বৃক্ক, হ্যাঁ, আমাদের কিডনি বা হচ্ছে বৃক্ক সেটাকে শনাক্ত করতে পারে। ঠিক আছে, শনাক্ত করতে পারে। তো বৃক্ক বা হচ্ছে কিডনি দেখলো যে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কম, তখন কিডনি একটা হরমোন ক্ষরণ করে। এই কিডনিটা একটা হরমোন ক্ষরণ করে, এই কিডনিটা কি করে, একটা হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, একটা হরমোন ক্ষরণ করে, যেটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই হরমোনটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, এরিথ্রো কথাটার মানে কি, রেড অথবা লাল, মানে হচ্ছে আরবিসি। এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড অথবা লাল অথবা আরবিসি। আর পয়েটিন কথাটা হচ্ছে পয়েসিস থেকে আসছে। পয়েটিন কথাটা আসছে হচ্ছে পয়েসিস থেকে। পয়েসিস মানে কি, টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা। পয়েটিন কথাটার মানে হচ্ছে পয়েসিস, পয়েসিস বা হচ্ছে টু প্রডিউস বা হচ্ছে তৈরি করা। তাহলে এরিথ্রোপয়েটিন এমন একটা হরমোন, এরিথ্রোপয়েটিন যে কি করে, যে হচ্ছে এরিথ্রোপয়েসিস করে। এরিথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, আর পয়েসিস মানে হচ্ছে সৃষ্টি করার প্রক্রিয়া। এরিথ্রো কথাটা মানে হচ্ছে রেড বা হচ্ছে আরবিসি। এরিথ্রো কথাটার বাংলা মানে একদম কম কারেক্টলি বললে হচ্ছে রেড। রেড বলতে এখানে মিলে বোঝাচ্ছে হচ্ছে আরবিসি কে। আর এটা তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় পয়েসিস। পয়েসিস বা হচ্ছে সৃষ্টি করার প্রক্রিয়া। তাহলে আরবিসি তৈরি করার প্রক্রিয়া, এটা হচ্ছে এরিথ্রোপয়েসিস। এবং এই এরিথ্রোপয়েসিস করে যে হরমোনটা, সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড অথবা লাল আরবিসি, আর পয়েটিন কথাটা হচ্ছে পয়েসিস থেকে। পয়েসিস মানে হচ্ছে টু প্রডিউস। ঠিক আছে, পয়েসিস মানে হচ্ছে টু প্রডিউস। তাহলে রক্তে অক্সিজেনের পরিমাণ যদি কোনো কারণে কমে যায়, তাহলে আমার কিডনি সেটা শনাক্ত করতে পারে। কিডনি সেটা শনাক্ত করতে পারে, এবং কিডনি যখন দেখে যে অক্সিজেনের পরিমাণ কম, তখন সে এরিথ্রোপয়েটিন নামক হরমোন রিলিজ করে। এরিথ্রোপয়েটিন নামক হরমোন সে ক্ষরণ করে। ধরো এটা হচ্ছে আমার এরিথ্রোপয়েটিন, ধরো এগুলো হচ্ছে আমার এরিথ্রোপয়েটিন। এটা তখন বোন মেরুতে যায়। এই বোন মেরু বা হচ্ছে এই অস্থিমজ্জাতে গিয়ে সে একটা প্রক্রিয়া সৃষ্টি করতে বলে, একটা প্রক্রিয়া করতে বলে, যে অস্থিমজ্জাকে গিয়ে বলে, ভাইয়া আমার রক্তে অক্সিজেনের পরিমাণ কম, আপনি একটা প্রক্রিয়া সৃষ্টি করেন। তো বোন মেরু বা অস্থিমজ্জা বলে যে, ভাইয়া কি করব, বলে যে আপনি এরিথ্রোপয়েসিস করেন। আপনি কি করেন, আপনি হচ্ছে এরিথ্রোপয়েসিস করেন। তখন অস্থিমজ্জা বলবে, কেন কেন আমি এরিথ্রোপয়েসিস করব? তখন কিডনি বলবে যে আমি তো এরিথ্রোপয়েটিন বানাই দিছি, এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন বানাই দিছি। এই হরমোনের প্রভাবে আপনি কি করবেন, আপনি বোন মেরু আপনি কি করবেন, আপনি হচ্ছে এরিথ্রোপয়েসিস করবেন। বা আপনি হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করবেন। আপনি এরিথ্রোপয়েসিস করবেন বা হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টি করবেন। ঠিক আছে, ক্লিয়ার কিনা? তাহলে মেইন কথা কি, মেইন কথা হচ্ছে আমাদের রক্তে যদি অক্সিজেনের পরিমাণ কোনো কারণে কমে যায়, তাহলে আমাদের কিডনি সেটা শনাক্ত করতে পারে। আমাদের কিডনি শনাক্ত করে সে একটা হরমোন প্রোডাকশন করে বা তৈরি করে, এটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিনটা অস্থিমজ্জার একটা প্রক্রিয়াকে উদ্দীপিত করে, একটা প্রক্রিয়া তৈরি করতে বলে। ঠিক আছে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রো কথার মানে হচ্ছে আরবিসি এরিথ্রো, আর পয়েসিস মানে সৃষ্টি করার প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা হলে, এরিথ্রোপয়েসিস হলে আমাদের এই বোন মেরু এই এরিথ্রোপয়েসিস হলে আমাদের এই বোন মেরু থেকে আলটিমেটলি কি তৈরি হবে, আরবিসি তৈরি হবে। আরবিসি তৈরি হলে এই জায়গায় হিমোগ্লোবিন আসবে, ফলে আমাদের অক্সিজেন পরিবহনের ক্ষমতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা
বাড়বে, আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা বাড়বে। বুঝছো? বুঝতে পারো সবাই? ক্লিয়ার? তাহলে মেন কথা হচ্ছে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। কেন কমে যায় ভাই? রক্তপাত হয়েছে, রক্ত থেকে আরবিসি চলে গেছে, আরবিসি চলে গেছে সব ভাই, অক্সিজেনটাকে কে ক্যারি করবে? নাই তো কেউ। তারপর তুমি চিন্তা করো, আমি উঁচু জায়গায় চলে গেছে, অক্সিজেন নাই ভাই, অক্সিজেন নাই। তুমি ব্যায়াম করছো, তোমার ভাই প্রচুর শরীর এক্সারসাইজ করছে, হঠাৎ করে অক্সিজেন কমে গেছে, বা অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর কোই কারণে নাই। তো এইসব কারণে বা বিভিন্ন কারণে, যে কোনো কারণে হোক, কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে তখন আমাদের কিডনি সেটা শনাক্ত করে। কিডনি বলে যে অক্সিজেন কমে গেছে, অক্সিজেন কমে গেছে, কি বানাবো বস? বানাও এরিথ্রোপয়েটিন, বানাও এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিনটা হচ্ছে একটা হরমোন, এরিথ্রোস মানে আরবিসি, প্রডিউস। তাহলে এটা একটা হরমোন যে কি করে, এরিথ্রোসাইট বা হচ্ছে আরবিসি থেকে প্রোডাকশন করে বা তৈরি করে। কোন প্রক্রিয়া? এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া। সে রিলিজ হয়ে সে বোন মেরুকে বলবে, ভাইয়া বানাও এরিথ্রোপয়েটিন, না সরি বানাও আরবিসি, বানাও আরবিসি। সে বানালো আরবিসি। এই যে আরবিসি বানানোর প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে এরিথ্রোপয়েসিস। যে একটু আগে আমি আলোচনা করলাম ওই জায়গায়, এরিথ্রোপয়েসিস জিনিসটা কি আসলে? এরিথ্রোপয়েসিস জিনিসটা কি? এরিথ্রোপয়েসিস জিনিসটা হচ্ছে এই বোন মেরু বা হচ্ছে এই অস্থিমজ্জাটা এই এরিথ্রোপয়েটিনের প্রভাবে কি তৈরি করলো? আরবিসি তৈরি করলো, আরবিসি তৈরি করলো। ঠিক আছে? আরবিসি তৈরি করলো, এটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস। হচ্ছে এরিথ্রোপয়েসিস, যে একটু আগে আমি আলোচনা করলাম ওই জায়গায়, এরিথ্রোপয়েসিস জিনিসটা কি আসলে? বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো, যে সবাই এই পর্যন্ত বুঝছো কিনা, এরিথ্রোপয়েসিসটা বুঝছো কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আজকে ক্লাস স্লো যাচ্ছে কারণ আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে আসলে। পরিবহন করতেছে, তাহলে আরবিসি ভিতরে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করতেছে। একটু জিরজির করতে পারে, কিন্তু আমার কথাগুলো তো বোঝা যাচ্ছে। একটু জিরজির করতে পারে, হ্যাঁ, একটু জিরজির দেখে যে তোমার শুনতে কষ্ট হচ্ছে এরকম না, তুমি চেষ্টা করলে শুনতে পারবা। অনেকে বলতে ভাই জিজির করতেছে, হ্যাঁ জিজির একটু করতেছে, আমি মানতেছি, বাট এটা কিন্তু এক্সকিউজ দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে, এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ তুমি কথাটা বুঝতে পারছো তো, বুঝো না? তুমি তো মানে কথা তো বুঝতে পারছো, একটু জিজির করতেই পারে যে কোনো কারণে, বাট তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এক্সকিউজ দিলে হবে না। ওকে, তারপর আসো এখন লোহিত রক্তকণিকা। ঠিক আছে, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে বা আরবিসির ক্ষেত্রে, লোহিত রক্তকণিকা বা আরবিসির ক্ষেত্রে, লোহিত রক্তকণিকা বা আরবিসির ক্ষেত্রে, আরবিসির ক্ষেত্রে হচ্ছে নরমালি কি কি উপাদান থাকে? আরবিসির ক্ষেত্রে নরমালি তোমার হচ্ছে 60 থেকে 70% পানি থাকে। ঠিক আছে? লোহিত রক্তকণিকা বা আরবিসি, হ্যাঁ, এই জায়গায় তোমার হচ্ছে 60 থেকে 70% পানি থাকে। ঠিক আছে? 60 থেকে, লোহিত রক্তকণিকা বা আরবিসির ক্ষেত্রে 60 থেকে 70% পানি থাকে। ঠিক আছে? 60 থেকে 70% পানি থাকে এবং 30 থেকে 40% হচ্ছে কঠিন পদার্থ থাকে। হ্যাঁ, মাদার তেরেসা বলতেছে যে ও আহ, ও ইয়ের কাছে কাছাকাছি বসে আছে। আচ্ছা ঠিক আছে, এই যে এরকম ডেডিকেশন থাকা লাগে, এই যে মাদার তেরেসা যেরকম ডেডিকেশন দেখাচ্ছে, ঠিক আছে, বেগম রোকেয়ারও এরকম ডেডিকেশন দেখাইতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না, বাকিদেরও দেখাইতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকা এটার 60 থেকে 70% হচ্ছে পানি এবং 30 থেকে 40% হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে? এবং এই কঠিন পদার্থের ভিতরে, এই কঠিন পদার্থ যে 30 থেকে 40%, এই কঠিন পদার্থের ভিতরে 90% কি, এই কঠিন পদার্থের 90% হচ্ছে আমার কি, 90% হচ্ছে আমার হিমোগ্লোবিন। ঠিক আছে? হিমোগ্লোবিন। ঠিক আছে, 90% এই 30 থেকে 40% এই কমপ্লিট অংশটা, এটা 90% হচ্ছে হিমোগ্লোবিন। বাকি যে 10% থাকে, বাকি যে 10% থাকে এগুলো বিভিন্ন উপাদান থাকে। বাকি যে 10% থাকে এগুলা বিভিন্ন উপাদান থাকে, যেমন প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল। এগুলো আমি লিখলাম না, এগুলা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা মনে না রাখলেও সমস্যা নাই, বাট কয়েকটা লিখে দিই। ধরো প্রোটিন, ফসফোলিপিড, ঠিক আছে, এরকম বিভিন্ন উপাদান থাকে যেগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, বিশেষটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে?